বিপিএল শব্দটা শুনলে প্রথমেই মাথায় কি আসে? কন্ট্রোভার্সি। হ্যালো and welcome to another episode of Beyond the Boundary. আমরা আজকে বাংলাদেশের ক্রিকেটের হট টপিক বিপিএল আরও একটি এডিশন বিপিএল আমাদের সামনে এসে হাজির হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিশ্বব্যাপী বিপিএল এর প্রভাব, বাংলাদেশের ক্রিকেটের প্রভাব, বিপিএল কি হইতে পারতো কি হইতে পারতো না, এগুলি নিয়ে আমরা একটা খোলামেলা আড্ডা দেবো এবং এই জন্য যথারীতি আমাদের সাথে গত পর্বের মতো উপস্থিত হয়েছেন আমাদের ফায়ার ব্র্যান্ড জার্নালিস্ট মোহাম্মদ জুবায়ের, যিনি তার লেখনী দিয়ে বাংলাদেশের ক্রিকেটের গলিগুচি সহ বিশ্ব ক্রিকেটের নানা আসপেক্টে তিনি কথা বলেন। আজকে আমরা দুজন বিপিএল নিয়ে মূলত আড্ডা দেব। বিপিএল কি, কোন স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল, কোন উদ্দেশ্য নিয়ে এর যাত্রা এবং এর এখনকার পরিস্থিতি, এর ভবিষ্যৎ কি হতে পারে, এর মধ্যেখানে আমরা জুবায়ের থেকে নানা বিষয় শুনবো। ওয়েলকাম জুবায়ের। কেমন আছেন ভাই? তো ফায়ার ব্র্যান্ড বিপিএল ভাই বলেন। বিপিএল শব্দটা শুনলে প্রথমেই মাথায় কি আসে? কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি। এটা কি মানে মাঠের বেশি না মাঠের বাইরে? মাঠের বাইরে। মাঠেও, বাট মাঠের বাইরে আর হ্যাঁ, আমাদের দুজনেরই অনেক গুরুস্থানীয় সিনিয়র ভাই মনি ভাই প্রায়শই একটা কথা লিখতেন যে হচ্ছে খেলাধুলায় হ্যাঁ, ধুলা ধুলা বেশি আর ধুলা বেশি আর কি। খেলা কম। বিপিএল মনে হয় সম্ভবত, এই জন্য আমি জিজ্ঞেস করে নিলাম যে বিপিএল শুনে মনে হয় খেলার থেকে ধুলার ব্যাপারটা সবসময় বেশি আর বেশি চলে আসে। তো এর এখন এই যে কিন্তু ধরেন আপনাকে তো হচ্ছে গিয়ে বিপিএল কভার করতে হচ্ছে বছরের পর বছর ধরে। ইউ হ্যাভ প্রবাবলি কভারড ফ্রম দ্য ভেরি ফার্স্ট 7-8 বছর। এডিশন। হ্যাঁ, অ্যান্ড ইউ নো দেম ভেরি ওয়েল। তাদের একদম ডিটেইলে তাদের স্ট্রাকচারটা থেকে শুরু করে। তো আচ্ছা, এই যে দাবি করে মাঝে, মাঝে যে দুনিয়ার ২য় বৃহত্তম প্রিমিয়ার লিগ, এটার দাবির সত্যতা বা এই দাবির উৎসটা কি, বা এই দাবিটা আমরা হাইসা হয়তো উড়াই দিতে পারি, কিন্তু এটা আসলে প্র্যাকটিক্যালি দেখতে গেলে কিভাবে দেখবো? এখন তো অবশ্যই না। গতকাল রাতে যখন দেখতেছিলাম ব্র্যান্ড ভ্যালু অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের তুলনায় বিপিএল হচ্ছে সিপিএল এর ঠিক আগে। সিপিএল সবার নিচে। অন্যান্য লিগগুলো তুলনায় আর কি ৯ নম্বরে বলতে গেলে বিপিএল। সো ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে ৯ নাম্বারের ৯টা হচ্ছে মেজর যে লিগগুলো, হচ্ছে আমি নিজেও সবগুলো জানি না। হ্যাঁ, তো এখানে তো ৫০০ এর মতো প্রচুর লিগ আছে। বেশিরভাগই হচ্ছে এই অক্টোবর থেকে মার্চ এর মধ্যে হয় আরকি। সো এর মধ্যে বাংলাদেশে বিপিএল এখন আছে হচ্ছে তলানিতে বলা যায়। বিপিএল আর সিপিএল আরকি। ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে। আর আপনি যেটা বললেন এই যে জিনিসটা কমন সবাই বলে। আমাদের বড় ভাইরা যারা আছে সবাই বিপিএল কে নিয়ে এই রিমার্কটাই মনে রাখছে আরকি। শুরুর দিকে অ্যাকচুয়ালি এটা সত্যও ছিল কিছুটা। যখন ২০১২ সালে হয় তখন তো বেসিক্যালি ফ্র্যাঞ্চাইজি ওয়ার্ল্ডটা এত বিস্তৃত না। কম্পিটিশন কম। একটা আইপিএল হতো আর একপাশে একটা বাংলাদেশের বিপিএল সেকেন্ড ফ্র্যাঞ্চাইজি লিগ বলা যায় আরকি ওয়ার্ল্ডে। এরপরে সিপিএল আসছে। এর মাঝখানে বেশ কিছু বিগ ব্যাশ লিগ ছিল। কিন্তু বিগ ব্যাশ এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজ মডেলে যায় নাই। এখন পর্যন্ত। সো বিগ ব্যাশকে আপনি ফ্র্যাঞ্চাইজি লিগ বলতে পারবেন না টেকনিক্যালি। বিগ ব্যাশে বিগ ব্যাশ বেসিক্যালি ক্রিকেট অস্ট্রেলিয়ার ওন করা একটা ফ্র্যাঞ্চাইজি লিগ। তাদের স্টেট টিমগুলোর একটা টি-20 টিমের টি-20 কম্পিটিশন দ্যাটস ইট। এর বেশি কিছু না। বাংলাদেশে যেমন এনসিএল টি-20 হয় গত ২ বছর যাবৎ। বিগ ব্যাশটা ঐরকমই বলা যায় আরকি। সো ফ্র্যাঞ্চাইজি লিগের প্রতিযোগিতায় বিপিএল কিন্তু ২ নাম্বারেই ছিল যখন শুরু হয়। আর ভাইবের দিক থেকে, ফাইন্যান্সিয়াল ইয়ার দিক থেকে, কম্পিটিশনের দিক থেকে বিগ ব্যাশ বিপিএল এর পরেই আইপিএল এর পরেই বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বলতে গেলে বিপিএল ছিল, এটা সত্যি কথা। এটা যখন স্টার্ট হয় তখন তার গল্প। কিন্তু এটা এই কারণে বলতেছি, মনে করেন যে মার্চ মাসে হয়তো আইপিএলটা, তো মার্চের উইন্ডোটা গেল। আপনার ডিসেম্বরে বিগ ব্যাশ হইতো অস্ট্রেলিয়ায় আর বিপিএল হইতো বাংলাদেশে। পুরা দুনিয়ায় আর কোনো কম্পিটিশন নাই। তার আপনি ইংল্যান্ডের সামার শেষ হয় সেপ্টেম্বরে। ইংলিশ প্লেয়াররা ফ্রি, ইংলিশ প্লেয়ারদের পাচ্ছেন। সাউথ আফ্রিকান প্লেয়ারদের পাচ্ছেন। টু সাম এক্সটেন্ট অস্ট্রেলিয়ান প্লেয়ার আমরা হয়তো পাইতাম না। কিন্তু আমরা পাকিস্তানি প্লেয়ার, অস্ট্রেলিয়ান প্লেয়ার, ইংলিশ প্লেয়ার, সাউথ আফ্রিকান প্লেয়ার এদের রেগুলারলি পাইতাম। ওয়েস্ট ইন্ডিজ তো এভেইলেবল ছিলই তখন। তারাই তো সবার আগে ফ্র্যাঞ্চাইজ মডেলটাকে হিট করছে। সো
তাও অ্যাভেলেবেল ছিল আরকি। তার মানে আপনি বড় সব স্টারদেরকে পাইতেন। কারণ অ্যাভেলেবেল ছিল। আর কোনো কম্পিটিশন নাই। যত সময় গেছে এই ডিসেম্বর, জানুয়ারি উইন্ডোতে মাল্টিপল টি-20 টুর্নামেন্ট আসছে। মোর প্রফেশনাল ওয়েতে তারা রান করছে, মোর প্রফেশনাল ওয়েতে তারা কন্ডাক্ট করছে এবং এটা আরো বড় বাজেট নিয়ে আসছে, আরো বড় গোছানো হয়ে আসছে। বিপিএলটা যেখানে ছিল তার থেকে আরো নিচের দিকে চলে গেছে। মানে যখন আপনার কম্পিটিশন হইল হুম, আপনি কম্পিটিশনে তো টিকলেনই না, তার উপর আপনার কোয়ালিটি নিচের দিকে গেল। ওই উইন্ডোটার মধ্যে এখন ৪ থেকে ৫ টা ফ্র্যাঞ্চাইজি লিগ হয়। সাউথ আফ্রিকায় একটা হয়, দুবাইতে একটা হয়, নেপাল এবার থেকে শুরু হইলো। তারপর বিগ ব্যাশ তো হচ্ছেই। এখানেই ৪ টা। আরেকটু পরে গেলে আরেকটা পিএসএল শুরু হবে। তার মানে আপনি দেখেন কম্পিটিশনটা কোন জায়গায় ছিল। আগে ছিল হচ্ছে যে পুরো উইন্ডোটাই ফাঁকা ছিল। আপনিই পাইতেন ফরেন প্লেয়ারদের এভেইলেবিলিটি। কারণ ফরেন প্লেয়ার দিয়ে খেলতে হইলে একটা লিগেই খেলতে হবে। চলতেছেই তো বিপিএল। তখন আপনার বড় নামও আসতো, ব্র্যান্ড ভ্যালুও ছিল, আলোচনাও ছিল, ফাইন্যান্সিয়াল মাসলও ছিল। তো প্রতিযোগিতা আর নিজেদের আপডেট করে কনস্ট্যান্টলি যে আপডেট করার যে ব্যাপারটা ছিল, সেটা কখনো বিপিএল এ হয়নি। উল্টা খারাপ হইছে। এই কারণে আজকে বিপিএল ৯ নম্বরে। না এখন বেসিক আলাপটা যদি আমরা একদম মানে বিজনেস মডেল আলাপে পড়ি, তার মানে হচ্ছে কি এখানে বিপিএল তো একটা পাইওনিয়ার সুবিধা পাওয়ার কথা। মানে হ্যাঁ, আইপিএল এর পরে বিপিএল। ইজিলি। তার মানে পরে আরো স্টার্ট ছিল আর পরে ৮ টা অন্তত ৮ টা ৯ টা আমরা ওই যে ইভেন যদি হচ্ছে ওই যে তামিলনাড়ু লিগ টাইপের জিনিস বাদও দেই। হুম, যারা হচ্ছে আসলে একদমই মানে নিশ বা রিজনেবল। মানে বা হচ্ছে ওই মানে এই জায়গাটা তো ডিমান্ড আছে। ডিমান্ড না থাকলে তো বিশ্বব্যাপী এখানে সেখানে যে একদম ইন্ডিয়ার স্টেট গুলাতে পর্যন্ত আ লিগ হচ্ছে। তো তার মানে হচ্ছে মানে এলাটা একটু বড় করেই করতে চাই যে হচ্ছে তার মানে হচ্ছে বিপিএল যে ফেইল করল। মানে বিপিএল কি আসলে হচ্ছে ফেইল করাটা কি শুধুমাত্র এটা কি বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার নাই বলে? মানে মানে আমি যেটা বুঝতে চাই সাপোজ ক্রিস মানে একটা উদাহরণ দিয়ে বলি যে সে আসলে বাংলাদেশ সম্বন্ধে যেমন বড় জায়গায় ইনভেস্টর সম্বন্ধে অনেক সময় বলা হয় বাংলাদেশের এফডিআই নিয়ে যে হচ্ছে গিয়ে এখানে বাংলাদেশে আসতে চায় না লোকজন। কারণ এখানে প্রচুর পটেনশিয়াল আছে, প্রচুর টাকা আছে, প্রচুর আ হচ্ছে কনজিউমার আছে কিন্তু দেখা গেল এখানকার নিয়ম-কানুন খুব বাজে। বা এখানে হচ্ছে আ প্রচুর আ জটিলতা আছে এবং হচ্ছে বাংলাদেশের লাইফস্টাইল আরেকটা কথাও হ্যাঁ, বলা ওটা হয় তো আছে। যে বাংলাদেশের লাইফস্টাইলের কারণে লোকজন আসে এখানে থাকতে চায় না। সো মোটা দাগে এখন বিপিএল কি পিছাইলো মূলত তার ফিন্যান্সিয়াল মাসেলের কারণে বা অন্যরা অনেক বেশি টাকা নিয়ে আসছে? আ নাকি হচ্ছে আসলে আ ফিন্যান্সিয়াল মাসেলের পাশাপাশি এই জিনিসগুলাও ছিল? নাকি ২ টাই? কম্বিনেশনাল ফ্যাক্ট ভাই। আপনি যেটা বললেন যে অনেকে আসতে চায়। কিন্তু এই লাইফস্টাইল সবকিছু মিলায়ে এটা একটা মানে মনে করেন যে মানে বাংলাদেশ আর মানে ইন্ডিয়ার মধ্যে লাইফস্টাইলের পার্থক্য আর কতই? বললাম আরকি যে হয়তো অতটা ওয়েস্টার্নাইজড না বাংলাদেশ এখন পর্যন্ত বড় সিটিগুলা ইন্ডিয়ার এবং না, আমি আসলে আগে ভেঙে বুঝতে চাই। আগে হচ্ছে টাকার অঙ্কে বুঝতে চাই। টা আইপিএল এর সাথে তো আসলে কারোই তুলনা হ্যাঁ, আপনি করা দেখেন কঠিন। আমি ওইটার এক্সাম্পল দেই। এবি ডিভিলিয়ার্স বিগ ব্যাশে না যেয়ে বিপিএল খেলতে আসছিল ২০১৮ সালে। ২০১৮-১৯ সালে। ২০০৮ তো আমি বেশি দিন আগেও। হ্যাঁ, সো হুম, তখন বিপিএল বেসিক্যালি তার পিকটা হিট করছে। তো ওই টাইমে। ওই সাইকেলের লাস্ট ছিল। নতুন করে আবার ১৯ থেকে আরেকটা সাইকেল শুরু হয়েছে তার ঠিক আগে। রংপুর রাইডার্স হয়ে খেলতে আসছে। ব্রেন্ডন ম্যাককালাম বিগ ব্যাশে না যেয়ে হুম। বিপিএল এ খেলতে আসছে। কারণ হচ্ছে যে বিগ ব্যাশ হচ্ছে একটা লম্বা টুর্নামেন্ট। বিপিএল হচ্ছে লম্বা টুর্নামেন্ট। গভর্নমেন্ট রান টুর্নামেন্ট। তার মানে ফাইন্যান্সিয়ালি অত বেশি ভায়াবল না। বিপিএল এ ৫ টা ম্যাচের জন্য আসছিল এবি ডিভিলিয়ার্স ওই বছর। ওই ৫ টা ম্যাচের জন্য ও যে পরিমাণ টাকা পাইতো ডেফিনিটলি ও বিগ ব্যাশ পুরা সিজন খেললে ওই টাকা পাইত। ঠিক আছে? সো মানে ফাইন্যান্সিয়ালি এটা এতটাই ছিল, স্ট্রং ছিল আরকি একটা টাইমে। ৩-৪ টা টিম আরকি। কিছু টিম তো সবসময়ই ওই বাজেটে সব টিম তো আর ওই বাজেটে। বড় টিমগুলো মোটামুটি এরকম টাকা নিয়েই আসছে। তো এরকম বড় প্লেয়ার কনস্ট্যান্টলি আসছে। বিগ ব্যাশকেও করে ওরা এখানে আসছে। তো সেখানে তো ফাইন্যান্সটাই ম্যাটার করছে। তার হুম, মোটিভেশনটা ছিল ফাইন্যান্সিয়াল মোটিভেশন। এবি ডিভিলিয়ার্স এর মোটিভেশন ছিল ফাইন্যান্সিয়াল মোটিভেশন। অ্যালেক্স হেলস যারা আসছিল ওই বছরে। ওইটাও বিপিএল ধরে রাখতে পারে নাই। কারণ হচ্ছে যে পরের বছর দেখা গেছে যে সাউথ আফ্রিকার লিগ শুরু হইছে। বা সিমিলার টাইমে আইএল টি-20 শুরু হইছে। না কিন্তু আমি এই যে প্রশ্নটা বুঝতে চাই যে মানে হচ্ছে গিয়ে যে উত্তরটা যে মানে বিগ ব্যাশ ফেলেও তো তারা আসছে। হ্যাঁ, এখন বিপিএল এর কি হঠাৎ হইল যে সে কেন সাউথ আফ্রিকা বা আইএল টি-20 র সাথে সে পেরে উঠল না? কারণ হচ্ছে যে ওই সাউথ আফ্রিকায় আইপিএল ইনভেস্টররা গেছে। আইএল টি-20 তে আইপিএল ইনভেস্টররা গেছে। সো ডেফিনিটলি ওখানে প্রাইসটা আরো বেশি।
বাট এখানে যদি আপনি পার ম্যাচ হিসেব করেন, পিএসএল বা বিভিন্ন ম্যাচের বিভিন্ন লিগের তুলনায় বাংলাদেশের কয়েকটা ফ্র্যাঞ্চাইজি পার ম্যাচ অনেক প্লেয়ারকে অনেক বেশি পেমেন্ট দেয়। কিন্তু আপনি ওই ওভারঅল যদি প্যাকেজ চিন্তা করেন, ওভারঅল প্যাকেজ চিন্তা করলে বা খেলার স্ট্যান্ডার্ড চিন্তা করেন, প্লেয়াররা চাবে যে এমন এক জায়গায় খেলতে যে জায়গায় আরকি একটা সিকিউরিটি আছে, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তো আছে প্লাস একটা লাইফস্টাইল, ব্র্যান্ডের ব্যাপার আছে। আপনি চাইবেন যে একটা আইপিএল টিমের সাথে অ্যাসোসিয়েট হইতে। এটা হয়তো আপনাকে অন্য আরেকটা ফ্র্যাঞ্চাইজিতে উইন্ডো খুলে দিবে। এই ধরনের অনেক ইকুয়েশন চলে আসে। তখন বিপিএল আরকি এই তুলনায় এইসব ম্যাট্রিক্স আস্তে পিছে চলে গেছে। না মানে কারণ ওই যে আমি আগে যে কথাটা বললাম, আমি নিজে এই কথাটার সাথে একমত না যে হচ্ছে গিয়ে আমি বললাম এইজন্যই বললাম যে অনেকে বলে যে বাংলাদেশে আসতে চায় না। মানে আমরা যদি ঠিক একই ফেনোমেনা দেখি, পয়সা দিলে ভাই সবাই এই আসবে। লিগের শেষ দিকে দেখলাম যে ক্রিকেট দুনিয়ার এমন কোন স্টার নাই যে বাংলাদেশের লিগে না খেলতে। হ্যাঁ, ওয়াসিম আকরাম, ইউনুস রবির সময় হচ্ছে রানাতুঙ্গারা, মানে রানাতুঙ্গা যখন রানাতুঙ্গা হয় নাই, ডি সিলভা হয় নাই বা ফেয়ার ব্রাদার, মানে ইভেন ব্রিটিশরা পর্যন্ত ফেয়ার ব্রাদারের মতো প্লেয়ার কেন খেলতো ভাই? হ্যাঁ, মানে তার মানে হচ্ছে ওই যে প্রায় একই রকম সিচুয়েশন। তখন গোটা দুনিয়ায় অত পয়সা আর কোথাও পাইতো না। এক্সাক্টলি। এখানে কারণ পয়সা ওটা পাইতো। ক্রিকেটের সো বাইরে আর কোনো হ্যাঁ, সো কিন্তু ওই তার মানে বিপিএল এখন আমি যেটা বলতেছি বিপিএল এর টিমগুলা মানে তারা আগ্রহ হারাইলো কেন? মানে তারা কেন ভাবলো না যে হচ্ছে আচ্ছা মানে যেটা হয় একটা ব্যবসায়ী যে হচ্ছে পাশে আরেকটা বড় দোকান দিছে। আমি হচ্ছে আরো ইনভেস্ট নিয়ে যেহেতু আমি আগে দোকান দিছি, আমার তো একটা কাস্টমার বেস ছিল। হুম, আমার একটা ব্র্যান্ড, আমি তো ব্র্যান্ডে আমি তো আগে হুম, আগায় আসছি। সো তাইলে ওইখানে ও আরো ইনভেস্টমেন্ট করে। কারণ আমার আরো পার্টিকুলারলি বললে যে হচ্ছে গিয়া যারা সাউথ আফ্রিকায় গিয়ে বিনিয়োগ করলো নতুন একটা মার্কেটে, হইতে পারে হ্যাঁ, ওখানে কিছু ইন্ডিয়ান কানেকশনস আছে। উই অল নো দ্যাট যে সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়ার একটা হিস্টোরিক্যাল কানেকশনস আছে। হ্যাঁ? গান্ধী এন-টেন মিলায়া যে বা আমাদের অভিষেক দ্বারা একটা দুর্দান্ত বইও আছে এটা নিয়ে। ক্রিকেট মানে ক্রিকেট সাউথ আফ্রিকা ইন্ডিয়ার সম্পর্কে ব্যবসা নিয়ে। এনিওয়ে পার্সিদের যে হুম, ব্যাপার-স্যাপার প্রচুর পরিমাণে পার্সি ওইখানে মাইগ্রেট করছে। কিন্তু তারপরেও আমি বলতেছি বাংলাদেশ তো পাশেই ছিল। বাংলাদেশের অ্যাজ এ ক্রিকেট মার্কেট মানে বিপিএল এর লেন্স ওইটাও আমি বুঝতে চাই যে হচ্ছে বাংলাদেশের মতো ইন্ডিয়ার বাইরে বাংলাদেশের মতো কিন্তু কনজিউমার আর দুনিয়ার কোনো দেশ নাই। নাই। হুম, মানে সেই জায়গায় কিন্তু বাংলাদেশ আনডাউটেবলি সেকেন্ড। হ্যাঁ, মানে এক্সাক্টলি। এই এই যে লেভেলের এই বিপিএল এই যে ২৬ তারিখ শুরু হবে নতুন সিজন। গত ২ দিন আগে টিকেট অনলাইনে সেল গেছে। ১ দিনের মধ্যে ফুল মানে যতটা টিকেট ছাড়া হয়েছে সবগুলা সোল্ড আউট হয়ে গেছে। এখন বিসিবি আবার চেষ্টা করছে। এতটাই ব্যাডলি রান একটা টুর্নামেন্ট। তারপরেও এটার কনস্ট্যান্ট ফ্যান বেস ছিল। আপনি যেটা বলতেছেন, আপনি টেকনিক্যালি ফরেন ইনভেস্টমেন্ট এর কথা বলতেছেন। কেন বাংলাদেশে আসে নাই? কেন সাউথ আফ্রিকায় গেছে? কেন আইএল-টি20 তে গেছে? ১ নাম্বার বিসিবি কখনো চায় নাই ফরেন ইনভেস্টমেন্ট আসুক। তারা চাইতেছে এটা নিজেদের কন্ট্রোলে থাকুক। যখন ফরেন ইনভেস্টমেন্ট আপনি আস মানে ইনভাইট করবেন, তখন আর আপনার কাছে 100% থাকে না, পাওয়ারটা থাকে না। সো যেটা আরকি ওই যে আমরা যদি কখনো রিজিওনাল ক্রিকেট নিয়ে আলাপ করি তখন আসে আরকি। কেন পাওয়ারটা ঢাকায়কে পুঞ্জীভূত করে রাখা? কেন ওই জায়গায় না দেওয়া? এটার কারণ হচ্ছে এটা সাইকোলজিক্যাল ব্যাপার। আগে মানসিকভাবে চিন্তা করতে হবে যে আমি রিজিওনাল ক্রিকেটকে এম্পায়ার করব। তখন আপনি ওই ট্রাস্টটা করবেন। তখন আপনার দুর্নীতি হবে, রিজিওনাল এ দুর্নীতি হবে, ভালো হবে, খারাপ হবে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেয়ে আপনি একটা জায়গায় পৌঁছাবেন। কিন্তু আপনি তো আগে পাওয়ারটা ছাড়তে হবে নিজের, ছাড়েন নাই। সো বিপিএল ও আপনি ফ্র্যাঞ্চাইজি পাওয়ারটা বা আপনি মেইন পাওয়ারটা সবসময় নিজের কাছে রাখতে চাইছেন। আজকে যদি এখানে আম্বানি আসতো, আপনার কি মনে হয় আম্বানি যেভাবে চাইতো সেভাবে হইতো না? বিসিবি বললেই কি হইতো? ইসিবি যেমন গত বছর 49% শেয়ার সেল করছে তাদের 100 এর টিমগুলার। আইপিএল আইপিএল ইনভেস্টর এখন বেসিক্যালি ইসিবিতে আছেন 49%। 51% ইসিবির, 49% আম্বানির। আপনার কি মনে হয় দিন শেষে কার কথাটা বেশি পাওয়ারফুল? হুম। অবভিয়াসলি আম্বানি। যতই হোক না যতই সেটা মানে 49%। সেটাতে মিসার কিন্তু ফলানোর চান্স আছে, যেমন আমরা ওই যে স্ট্যানফোর্ডের যে উদাহরণটা দেখি সেটা সেটা আবার হচ্ছে এই দেখে আমি তার মানে কি এইটা আসলে যদি খুব সংক্ষেপে বলি আলোচনাটা আসলে এত দিকে ছড়ায় যাইতেছে আমাদের, মানে ছড়ায় যাওয়ার এটা কথাই। সবসময় হয়। যে না মানে এখানে যেহেতু আসলে আমরা শুরুতেই কিন্তু বলে নিলাম যে আমাদের প্রোগ্রামের নামও বিয়ন্ড দ্য বাউন্ডারি। আর হচ্ছে গিয়ে বিপিএল এ আসলে খেলার থেকে ধুলাই যেহেতু বেশি, হ্যাঁ। আমাদের ধুলাই ঝাড়তে হবে প্রচুর, এবং যত ধুলা আমরা ঝাড়বো তত আরো বের হইতে থাকবে। তো ওই জায়গা থেকে আসলে যেটা আ তার মানে আমরা যদি একটা খুব সরল জায়গায় পৌঁছাইতে চাই, মানে এখানে one of the reasons হচ্ছে বা মেইন রিজন হচ্ছে গিয়ে
আমাদের যে মানে যারা ক্রিকেটটা চালায় তারা কখনো চায় নাই যে তাদের কন্ট্রোলের বাইরে এটা যাক। বিসিবি কখনো চায় নাই যে মানে তাদের কথা হচ্ছে এটা লাভজনক হোক কি না হোক, এটা তারা হচ্ছে শুধু ততদূর পর্যন্তই অ্যালাউ করবে যতক্ষণ পর্যন্ত তাদের কন্ট্রোল থাকবে। সেইম যেটা হচ্ছে আমরা ক্লাব ক্রিকেটের বেলাও দেখি, মানে বাংলাদেশ ক্রিকেটের আমরা যদি ওয়ান অফ দ্য মেইন প্রবলেমস দেখি যে হচ্ছে আমি ততদূর পর্যন্ত গ্রোথ হইতে দিব যতক্ষণ পর্যন্ত হ্যাঁ। আমার কন্ট্রোলে থাকবে। তার মানে হচ্ছে এটা বেসিক্যালি একটা পলিটিক্যাল টুল বা হচ্ছে মানে তাদের হচ্ছে তাদের নিজেদের একটা টুল হিসাবে তারা ইউজ করে। তো তারপরেও ভাই এটা একটা গ্রোথের দিকে যাইতেছিল। হুম, 17-18, 16-17-18 ওই টাইমটা হুম, আমি মনে করি আমার মনে হয় বিপিএল এর পিক টাইম বলা যায় আরকি। তারা ২-৩ ওই আশরাফুলের ঘটনার পরে রিকভার করে দেন কামব্যাক করতেছিল আরকি। রেলেভেন্স বাড়তেছিল আস্তে, আস্তে। বড় প্লেয়ার আসতেছিল। আমি যেটা মেনশন করলাম এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, আফ্রিদি ওরা তো কনস্ট্যান্ট ছিলই আর। সো ওই যখন ওয়ার্নাররা খেলে গেল, তারপরে স্টিভ স্মিথ খেলে গেল। ওই টাইমটা বলা যায় পিক। এরপরে ভাই যেটা হইছিল যখন নতুন একটা সাইকেল হওয়ার কথা, একটা সাইকেল শেষ ৫ বছরের, নতুন একটা সাইকেল শুরু হবে আরো ৩ বছরে। তখন একটা বিশাল সাইনিং হয়েছিল আরকি। ঢাকা ডমিনেটরস নামের একটা টিম ছিল। আ ওই টিমের থেকে সাকিব আল হাসান ওই টিমকে গত বছর ২০১৯ এ মনে হয় ১৮ তেই চ্যাম্পিয়ন করাইছিল। ১৮ বা ১৯ সাকিব চ্যাম্পিয়ন করাইছিল। তারপর সাকিব রংপুর রাইডার্স আরেকটা রাইভাল টিম আর। রংপুর রাইডার্সে ডিরেক্ট সাইন করে। সো ওই ডিরেক্ট সাইন রংপুর তখন ঢাকা ডমিনেটরস ছিল বেক্সিমকোর টিম। বেক্সিমকো ছিল তখনকার বোর্ডের পাওয়ারে। হ্যাঁ? তো আর রংপুর রাইডার্স ছিল বসুন্ধরার টিম। তারা বেসিক্যালি রাইভাল। ২ টা বড় গ্রুপের ২ টা বড় টিম। তো রাইভাল টিমেতে সাকিব যখন সাইন করে হুম। তখন জাস্ট টু স্টপ দ্যাট, জাস্ট টু স্টপ সাকিব আল হাসান গো টু রংপুর রাইডার্স তারা পুরা মানে ফ্র্যাঞ্চাইজি ডিলটাই ক্যানসেল করে দেন ২০১৯ সালে। আচ্ছা। ক্যানসেল করে তারা করল কি ১ বছরের জন্য বিগ ব্যাশ মডেলে ফিরে গেল। হ্যাঁ, মানে ওই সেই করোনার আগে। করোনার ঠিক টাইমিংটা তো বাজে হইছে কারণ ২ বছর আগে। তো তারপরে তো কোভিড আসলে। তো তারা যখন ওই কম্প্রোমাইজটা করে তখন আর ফ্র্যাঞ্চাইজি মোমেন্টাম বলে কিছু থাকে না। রংপুর রাইডার্স চলে গেল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স চলে গেল, ডমিনেটরস চলে গেল। কোনরকম এই যে জোড়াতালি দিয়ে বিসিবি ম্যানেজমেন্টের মতো করে বিগ ব্যাশ মডেলে একটা বিপিএল নেওয়া হইলো। জাস্ট প্লেয়ারস সেক। প্লেয়াররা যেহেতু খেলবে একটা ফাইন্যান্সিয়াল উইন্ডো যেহেতু আছে একটা বিপিএল করতে হবে করছে। তারপর আপনার ওই যে ২-৩ বছর আগের যে মোমেন্টামটা ক্রিয়েট হয়েছিল বিপিএল নিয়ে ব্র্যান্ডের একটা ব্র্যান্ড ভালো দিকে যাচ্ছিল, ফরেন প্লেয়ার আসতেছিল, পেমেন্ট নিয়ে অত বেশি হচ্ছিল না, সমস্যা হচ্ছিল না। পেমেন্ট রিলেটেড নেগেটিভ পাবলিসিটি যেটা হয় আরকি বিপিএল সবসময়, সেটাও হচ্ছিল না। তো ওই পুরা মোমেন্টামটা ধ্বংস হয়ে গেল। এরপর থেকে ভাই স্ট্রাগল অ্যান্ড স্ট্রাগল। কোভিড, দেন ফিক্সিং অ্যান্ড এভরিথিং সবকিছু আর পেমেন্ট ইস্যু তো ফিক্সড কনস্ট্যান্ট। আগেও তো মনে হচ্ছিল যে ঢাকা হ্যাঁ, উইকেট কিন্তু গত কয়েক বছর যেটা মানে গত বছর স্পেশালি গত বছর দেশের গভর্ন্যান্স এর vulnerability, বিসিবির vulnerability সবকিছুর কারণেই আর যে পরিমাণ আর যে হারে হইছে সেটা ভাই মানে যে হারে আরকি ফ্ল্যাগড ইনসিডেন্ট ঘটছে আরকি। আমরা তো বলতে পারি না যে হইছে। প্রমাণিত না। বাট আমাদের খালি চোখে যেসব আমরা দেখছি ওগুলি খুবই না ডিস্টার্বিং। ওইটা নিয়ে আমি হচ্ছে মানে র‍্যাম্পেজ সমালোচনা করার আগে যেটা বলি যে হচ্ছে একদম বিপিএল শুরুর দিককার আমার খুব পছন্দের একটা বই হচ্ছে 'দ্য গ্রেট তামাশা'। হ্যাঁ, হ্যাঁ, 'দ্য গ্রেট তামাশা' তো অবশ্য তিনি খুবই আ ওই বইয়ের লেখক খুবই হচ্ছে বিপিএল মানে আই মিন হুম, আইপিএল বা টি-20 অ্যান্ড এইটা আসলে অস্বীকার করার উপায় নেই। ইভেন ক্রিকেট যখন ১ম শুরু হয় আমরা যখন অনেক সূচি ভাইয়ের কথা বলে আমি মাঝে হচ্ছে একটু হাসি। কারণ হচ্ছে ইভেন ক্রিকেট যখন ১ম দিকে শুরু হয়, বেটিং, বেটিং তার সাথেই জড়িত যে মানে ইভেন হচ্ছে রুলস হ্যাঁ, লেডিজরা হচ্ছে ওইখানে আ বাজি ধরতেছে যে হচ্ছে ইসের থেকে এবং যারা বিশেষত হচ্ছে আ ছিল ওয়ার্কার, প্লেয়ার যাদের বলা হইতো জেন্টলম্যানদের এগেইনস্ট এ যারা হইতো। প্লেয়াররা অনেকে হচ্ছে আসলে যে হচ্ছে এটার সাথে মানে বলে জেন্টলম্যানরাও ছিল obviously ছিল। তারাও হচ্ছে এগুলোর সাথে নানাভাবে আম্পায়াররা জড়িত ছিল। হ্যাঁ, বলা তো যায় না প্লেয়ার। ফিক্সিং নিয়ে আমাদের যে এটা বিশাল মাপের যে পবিত্রতা দেখানো হয় যে হচ্ছে বাংলাদেশে এখন মাইকেল হোল্ডিং এর কথাটা যদি বলি যে ২ বার ওয়ার্ল্ড কাপ জিতে তার হচ্ছে পেট্রোল পাম্প চালাইতে হইতো। তো পৃথিবীর আর মানে কোন মেজর স্পোর্টস এ আমি কোটি লোক আমার গ্রাহক। সেই স্পোর্টস এ আমি হচ্ছে আসলে ২ বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে আমি এই চালাচ্ছি। সো প্লেয়ার্স আর অলওয়েজ সাসেপ্টিবল অ্যান্ড আশেপাশে সবসময় ছিল। তার মানে কি জিনিসটা হইতেছে কিন্তু সোজা একদম সরলভাবে বললে যখন তার মূল সোর্স অনেক কম,
তখন তার হচ্ছে আমরা কিন্তু যেমন ফুটবলে কিন্তু কেউ হচ্ছে যারা অনেক টাকা ইনকাম করে তাদের নিয়ে কিন্তু কেউ আসলে আওয়াজও তোলে না। যে মেসি বা হ্যাঁ, রোনালদো ক্রিকেটাররা টাকা কামাইলে ওটা নিয়ে অনেক না, না এটা একটা কামানোর কারণ আছে হচ্ছে এখানে। ওইটা অনেক আমি প্রথমত বলতেছি যে ইকোনমিক মানে ইকোনমিক অফ স্কেল মানে ওর তো আসলে হচ্ছে ও যে বেতন পায় একটা রোনালদো বা মেসি বা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তার হচ্ছে গিয়ে তার যে বেতন তার যে এন্ডোর্সমেন্ট তারপরে আসলে সেই রিস্ক নেবেই না মানে তার তো হুম, একটা মানুষ যখন রিস্ক নেয় যে আমি বিপিএল এ আইসা আমি অমুক ফিক্সারের কাছ থেকে আমি হয়তো ১০ লাখ টাকা পাবো এই ম্যাচটার জন্য না So, বিপিএল এর এখন সমস্যাটা হচ্ছে যে ভাই আপনি যেটা বলতেছেন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট লজিক বাট বিপিএল এর সমস্যা হচ্ছে যে সিচুয়েশনটা এত সিভিয়ার হইছে গত কয়েক বছরে। আমি আমি সেই জায়গাটাতে আসতে চাই কাজ বেসিক আপনি টিম পর্যন্ত পাবেন না। হ্যাঁ ইফ ইউ আর নট অ্যালাউড টু হ্যাঁ হ্যাঁ ডু দ্যাট। মানে মানে সিচুয়েশনটা এমন যায় দিন শেষে যেটা হচ্ছে যে ওই যে ফুটবলের কথা বলতেছিলাম ইটালিয়ান লিগ যখন হচ্ছে তার আর্থিক অবস্থা একটু খারাপ মানে সেই সময় পুরো লিগ পুরো করাপ্টেড ছিল এত টপ লিগ হ্যাঁ, আমি আপনাকে ওইটাই জানতে ইস চাই। ওই টাইমটা একটু বলেন। ওখানে ওইটার সঙ্গে আমার মনে হয় মানে মিল আছে। আপনি যদি ওইখানে যেমন দেখা যাচ্ছে যে শুধুমাত্র করাপশন না ওইখানে একই সাথে মাফিয়াদের মানে একদম হচ্ছে এই ব্যাপারটা যে হচ্ছে ওদের যে মাফিওসি ছিল বিশেষ করে ইতালি যে হচ্ছে মানে এই সাউথের যে হচ্ছে তারা বলতে যে হচ্ছে মানে ম্যারাডোনার সাথে কোকেন ম্যারাডোনা মানে মাইন্ড ইউ এখানে ম্যারাডোনার মতো একজন প্লেয়ার সেখানে হুম, খেলতেন এবং এই লেভেলের তখন দুনিয়ার সেরা লেগ তারপরেও কিন্তু আমি বলতেছি কি তখন গোটা দুনিয়ায় স্পোর্টস জিনিসটা ওই লেভেলের হাইটে উঠে নেয় মানে ক্রিকেটের কথা আমরা চিন্তা করি যে হচ্ছে সেলিম মালিকের কথা যদি বলি যে তারা যা বলতেছে যে বা আজহারউদ্দিন যা বলতেছে যে ড্রেসিং রুমে যা বলতেছে তোমার এত টাকা দিব না হলে মেরে ফেলবো এখনকার দিনে কিন্তু মেসি বা রোনালদোকে ওই কথাটা বলাটা ইম্পসিবল মানে ওটা ওই লেভেলে কিন্তু আমি বলতেছি এটা ইনহেরেন্টলি ফুটবল বা ক্রিকেটের ব্যাপার না। ইনহেরেন্টলি ইটস এন ইকোনমিক্যাল থিং। ইটস এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিং। আমি সোশ্যালি এবং পলিটিক্যালি কতটা অ্যালাউ হইতে দিব। আমার মাফিয়ারা কতটা শক্তিশালী। হুম, তো ইটালিয়ান মাফিয়ারা যত ঐরকম শক্তিশালী ছিল বলেই আচ্ছা। তারা ওইটা অ্যালাউ বাধ্য হইছে। হ্যাঁ, সো বাংলাদেশেও ইন সার্টেন এক্সটেন্ট সো এই জায়গায় আমার কাছে যেটা মনে হয় আমরা আসলে অনেক বেশি স্পেকুলেশনই করতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়া এড স্মিথ বলে এক ভদ্রলোক উনি হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে যখন লিখলেন ফিক্সার স্পাই অ্যান্ড মানে বইটার পুরো নাম গ্যাম্বলিং। গ্যাম্বলিং। হ্যাঁ? তারপরে আরো একজন লিখলেন ওই ভদ্রলোক বাঙালি এক ভদ্রলোক উনি হচ্ছে ক্রিকেটের ফিক্সিং নিয়ে লিখলেন। যে মানে হোয়াট আই আন্ডারস্ট্যান্ড যে যখন হচ্ছে বলা হয় মানে আমি কেন এত একটু আসলে রিঅ্যাক্ট করতেছি যে বলা হয় যে হচ্ছে এই ছেলেটা ফিক্সিং করে মানে অ্যাজ ইফ হচ্ছে ও ক্রিকেটের পবিত্রতা মাইরা দিল ওই ছেলেটাই সমস্ত রকম ভাবে দোষী এখন ইফ ইউ থিঙ্ক একটা ছেলে যে তার সমস্ত ক্যারিয়ার বিসর্জন দিয়ে মানে সে একটা পাথ নিছে যে সে ক্রিকেট খেলবে তার তো এই সমাজে চলতে হবে বাঁচতে হবে এবং তার একটা ডিগনিটি আছে এখন সে যখন এসে দেখতেছে যে আমার আয় নাই রোজগার নাই কোনো ফিউচার নাই দিস ইজ আ ভেরি ইজি ওয়ে আমি বলি যে দিস দ্য ইজিয়েস্ট প্রে একজন ক্রিকেটার যখন ফিক্সিং এর সাথে জড়িত হয় হি ইজ নট দি আল্টিমেট প্রবলেম ইটস অলমোস্ট লাইক মানে আই মে সাউন্ড ভেরি মানে পলিটিক্যাল হাইপার পলিটিক্যাল আই এম নট কনসিলিং ইট মানে একটা মব তৈরি করে যখন ভাঙ্গাভাঙ্গি হয় যে ছেলেটা আসলে শেষ বাড়িটা দেয় হ্যাঁ, সে আসলে আমি তার আসলে ভিকটিম হিসাবেও দেখতে চাই এই জায়গা থেকে যে তারে আসলে ওই জায়গায় পুশ করা হয়েছে যারা এখানে পুশ করতেছে যাদের কারণে পুশটা হচ্ছে তো বাংলাদেশ ক্রিকেটে যেই ছেলেটার আসলে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল উল্টাটা যদি আমি দেখি যে ছেলেটা আসলে প্রতিবাদ করতে গেল ৪ বলে ৯২ রান দিল হুম, দিয়ে সে তো তার স্টিক ছিল তার জায়গায় যে আমি প্রতিবাদ করছি প্রতিবাদ করতে গিয়ে ছেলেটা সম্ভবত পরে একটা ইসে দেখলাম সে রাস্তায় চটপটি বেচতেছে হুম, মানে মানে সে খেলায় নাই। আই এম নট ডিসরেসপেক্টিং চটপটি বেচা বাট ইট ওয়াজ নট হিজ ড্রিম তার বন্ধুরা ভালো বন্ধু বান্ধব ভালো চাকরি করতেছে বা ভালো জায়গায় আছেন অল হিজ প্যাশন অল হিজ হার্ড ওয়ার্ক ওয়েন্ট ডাউন দ্য ড্রেইন হ্যাঁ সো ওই জায়গায় আমরা যখনই বলি এই জন্য হচ্ছে সো একটা পয়েন্ট যেটা আমরা হচ্ছে দেখলাম যে যারা আসলে বাংলাদেশের ক্রিকেটটা মানে ইন্ডিয়াতেও যেটা হয় আইপিএল তো হাইলি পলিটিসাইজড মানে সমস্ত কিছুই পলিটিক্স মানে এই যে এখন ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেখানে ডোনাল্ড ট্রাম্পকে হচ্ছে শান্তি পুরস্কার দিচ্ছে মানে দিস ইজ পলিটিক্স দিস ইজ সফট পাওয়ার দিস ইজ
ইভেন হচ্ছে গিয়া স্পোর্টস ওয়াশিংও আছে। হ্যাঁ, যে So সৌদি আরব 34 এ আবার ওয়ার্ল্ড কাপ নিচ্ছে। হুম, স্পোর্টস পার্ট অফ 22-এর যে মানে স্পোর্টস ওয়াশিং। ওয়ার্ল্ড কাপ হইতো সেটা আনপ্রেসিডেন্টেড টাকার হ্যাঁ। খরচের দিক দিয়ে, স্পোর্টস ওয়াশিং এর দিক না, দিয়ে। আপনি একই রিজিয়নে 10 বছরের মধ্যে ২ টা ওয়ার্ল্ড হুম, সো এটা তো মানে হয় যায়। না ইন ফিউচার এর মধ্যে হইতে পারে এরা ছাড়া কেউ পারবেও না। ল্যাটিন আমেরিকার হ্যাঁ। যে ফিন্যান্সিয়াল অবস্থা, তাদের যে পলিটিক্যাল সিচুয়েশন, তারা দেখা গেল যে করতেই চাইবে না। এবং ল্যাটিন আমেরিকা লিটারালি তাই হচ্ছে। মানে ৩০ এর যে ওয়ার্ল্ড কাপ হবে ৬ টা দেশ মিলায় মনে হয়, আমি ইফ আই ক্যান রিকল কারেক্ট। মানে এখন সেটা আর লুক্রেটিভ নাই। অলিম্পিক গেমস হ্যাজ বিকাম আ হোয়াইট এলিফ্যান্ট। বেশিরভাগ দেশই করতে চায় না। তো এই আরব দেশগুলাই করে। তা আলোচনা আমরা অনেক অ্যাড্রিফট হয়ে যাচ্ছে। হোয়াট মাই বেসিক পয়েন্ট ইজ যে বাংলাদেশ কি তাহলে আসলে শেষ দিকে ১৮ মানে টাইমলাইনটা যে জন্য জরুরি। বাংলাদেশের ক্রিকেট অ্যাজ এ হোল কি তাহলে তার সফট পাওয়ার অনেকটা হারাইছে? মানে আমরা যেটা দেখতাম যে ১৫ সালে আ ১৫-১৬ সালের দিকে হচ্ছে ক্রিকেট একটা সুপার একটা হুম, আ জাতীয়তাবাদী জোশ নিয়ে সেটা ভালো মন্দের দিকে না যায় এবং হুম, সেটাকে লোকজন ইউজ করতেছে। নো ওয়ান উড সে এগেইনস্ট ক্রিকেট। হুম। ক্রিকেটার্স ওয়্যার মানে টার্মড মানে কনসিডারড অ্যাজ অলমোস্ট গডলি ফিগার ওই ইন্ডিয়ায় যেটা পার্সোনাল গুলাও এরকম ছিল। হুম, না মানে ওই ডিটেইল আলাপে না যাই কিন্তু আ সেইটা যেটা হচ্ছে তার মানে এখন বাংলাদেশ ক্রিকেট কি তার ওই এক্সটার্নাল পলিটিক্স এর শিকার হইছে? মানে সে আসলে একটা জাতীয়তাবাদী টুলই ছিল। যখন সেটা ওভার ইউজ হয়ে গেছে বা সেটা ইউজ করতে পারতেছে না। সেইজন্য আসলে এইটার স্পিলিং ইফেক্ট কি বিপিএল? আ বলতে পারেন ভাই। কারণ আপনি তো দিন শেষে আর আপনি রেলেভেন্ট থাকেন নাই। কম্পিটিটিভ সিনারিওতে ওয়ার্ল্ড ক্রিকেটের কম্পিটিটিভ সিনারিওতে আপনি যে জায়গায় ছিলেন সেখান থেকে নিচে আসছেন। বাকিরা অনেক দূর আগায় গেছে গত ৫-৬ বছরে। এত স্পিডে আগাইছে যেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। সো তারা কখনো চিন্তাও করে নাই যে এভাবে এমন কিছু হইতে পারে। এভাবে তার লিগ ইররেলেভেন্ট হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত আর এগুলা টিমগুলা তো বেশিরভাগ ছিল আগের গভর্নমেন্ট ব্যাকড। এটা তো ছিল। এর গভর্নমেন্টেরও চেঞ্জ আসছে। সে একটা ব্যাপার আছে যে ঐরকম ফাইন্যান্সিয়াল পাওয়ারও এখন নাই। আগে যেমন বিগ কোম্পানিগুলো আসতো। আগে যে খুব বেশি আসতো তা না বাট আসতো। আর সেটা তো বলল ১ বছরে। তার গত আগে ২ মানে বছর হয়ে ২ বছর হয়ে ২২-২৩ গেল। এর দিকেও প্রবলেমটা কি ছিল? তখন ২২-২৩ এর দিকেও ওই ২-৩ টা টিম ছিল আরকি। ভাই আপনি লিগের যে জমজমাট ব্যাপারটা ছিল সেটাও আমার মনে হয় ১৯ এই মোমেন্টামটা কিল হয়ে গেছে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ওই ২০ এর ওই ১৯ এর ঘটনার পরে আর আপনি যখন পুরা অন্যান্য দেশগুলো মানে খুব দ্রুত আগায় গেছে তখন আপনার ক্যাচ আপ করার কোনো উপায় নেই। তখন আপনি রিয়ালাইজ করলেন যে আমার মোটিভেশনটাও কমায় আমার টার্গেটটাও ছোট করে আনা উচিত। আমরা আগে ভাবতাম কি এটা খুব বড় একটা ফ্র্যাঞ্চাইজি লিগ হবে। হুম। মানে নেক্সট আইপিএল হবে সামথিং লাইক দ্যাট। কিন্তু নেক্সট আইপিএল যারা করতে গেছে তারা প্রত্যেকে ধরা হইছে। সিপিএল থেকে শুরু করে বিপিএল প্রত্যেকে। সো আপনি রিয়ালাইজ করছেন, বিসিবি রিয়ালাইজ করছে যে আমি ফার্স্ট আমার লোকাল অডিয়েন্সকে ক্যাটার করব। ঠিক আছে? আমার লোকাল প্লেয়ারদেরকে ক্যাটার করব। সো তাদের অ্যাম্বিশনটা ছোট করে আনা হয়েছে যে আমি আগে ফার্স্ট আমি আমার লোকাল অডিয়েন্সকে ক্যাটার করব। আমি আমার লিগটাকে ভাইব্রেন্ট রাখি। আমার প্লেয়ারদের পেমেন্টের একটা ব্যাপার আছে। প্লাস প্লেয়ারদের টি-টোয়েন্টি এক্সপার্টদের একটা ব্যাপার আছে। তো এই ২ টা জিনিস তারা যখন টার্গেট নেয় তখন একটু মোটিভেশনটা যখন ছোট হয়ে আসে তখন আরকি আচ্ছা ঠিক আছে। ছোট পরিসরে কোনরকম করে ফেলি আরকি। গত কয়েক বছরের সাইকেল যেটা এরকম আরকি। সামহাউ আমি টুর্নামেন্টটা নামাই। প্লেয়াররা খেলতে পারবে। ৯০ জন ১০০ জন লোকাল প্লেয়াররা খেলতে হুম। পারবে। ফরেন প্লেয়ার হয়তো ওই লেভেলে আসবে না। হয়তো আসবে প্লে অফের দিকে। এসএ টি-টোয়েন্টি শেষ হইলে, আইএল টি-টোয়েন্টি শেষ হইলে, বিগ ব্যাশ শেষ হইলে তারা যখন ফ্রি হবে, তখন যখন বিপিএল এ আসার টাইম পাবে তখন ৩ ম্যাচের জন্য বা ২ ম্যাচের জন্য বড়, বড় প্লেয়াররা মানে বেসিক্যালি গ্লোরিফাইড এনসিএল। হ্যাঁ, মানে ঐরকম আরকি। যে আপনি তখন আরকি ওই যে মনে করেন যে একটা ফাইনালের জন্য 90s ও কামাল ভাই আবাহনী তো ওয়াচিং করবে। বিষয়টা এরকম আরকি। মনে করেন আন্দ্রে রাসেল বা টিম ডেভিড বা এরা যখন বিপিএল শেষ হবে, বিগ ব্যাশ শেষ হবে, তখন দেখা গেছে ৩ ম্যাচের জন্য বা ২ ম্যাচের জন্য হিউজ টাকা আসবে। পার ম্যাচ যেই টাকাটা হবে এটা হয়তো অন্য কোনো লিগে সে পাবে না। তখন আরকি গত কয়েক বছর এটাই হয়ে আসতেছে। বিগ প্লেয়ার গুলা দেখা যাচ্ছে যে শেষের দিকে আসতেছে যখন অন্য লিগ গুলা শেষ হচ্ছে। এসএ টি-টোয়েন্টি সাইমultaneously চলতেছে বিগ ব্যাশ। সো ওই কম্পিটিশন এ আপনি অটোমেটিক্যালি আপনি পিছায়া পড়ছেন। আচ্ছা, আমরা অনেক নেগেটিভ কথা বললাম। আর আসলে নেগেটিভ কথাগুলো এমন লুপে এবং এত ছড়ায় যাবে। বললেন তো হ্যাঁ, হ্যাঁ, দুলা। সো জুবায়ের যেহেতু পাইছি মানে আই নো মানে দর্শকও হয়তো অনেকে জানেন জুবায়ের সম্ভবত আমার দেখা ইয়াংদের সাথে গভীরভাবে কাজ করা একজন জার্নালিস্ট। মানে হি নোজ তার সাথে ইয়াং প্লেয়ারদের কিরকম সম্পর্ক এটা আমি বহুবারই দেখছি। সো
বিপিএল আসলে ইয়াং প্লেয়ারদের উপরে কিরকম প্রভাব ফেলতেছে? মানে যেটা আমরা আসলে সবসময় হচ্ছে আমরা ওই যে প্ল্যানে লিখি যে মানুষের ক্রিকেট স্ট্রাকচার করে দিবে। তাদের একটা ড্রিম থাকবে, তারা এখানে খেলতে চাইবে। হ্যাঁ, এটা ভাই স্টিল এটা কি মানে এটা এখন আরো মানে ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট এখনো। মানে যারা আছে প্লেয়ারদের কাছে, তাদের কাছে এটা মানে এই জায়গায় আরকি somehow যদি ঢুকতে পারে আরকি তাইলে একটা স্ট্যাটাসের ব্যাপার আছে। হ্যাঁ, এখনো। যেহেতু আপনি টেলিভাইজ হয় খেলাগুলা প্লাস এটা মানে এবার তো অকশন এড হইলো। অকশন এড হওয়াতে আরেকটু বেশি ডাইনামিক বাড়ছে আরকি। সো এটার একটা মোটিভেশন আছে। কিন্তু এটা মানে ফাইন্যান্সিয়ালি এখন যে স্টেজে আছে, সেটা খুব একটা প্লেয়ারদের মোটিভেট করে না। কজ ফাইন্যান্সিয়ালি এখনো এটা ইভেন গত ৩-৪ বছর থেকে আরো বাজে অবস্থা হইছে। প্লেয়ার্স পেমেন্ট কমছে। মানে মানে গত বছর তো প্লেয়াররা সব মানে নিজেরাই উদ্যোগ নিয়ে কম পয়সায় খেলতে চাইছে। হুম, খেলা হোক কিন্তু কম পয়সায় হোক। একটা গ্রুপ অফ ন্যাশনাল টিমের প্লেয়ার যারা তারা ডিসাইড করছে যে আচ্ছা এই দেশের এই অবস্থা, অর্থনৈতিক অবস্থা জুলাই আপরাইজিং এর পরে আ ফ্র্যাঞ্চাইজি কে আসবে না আসবে, কেমন হবে? আমরা দরকার হয় খেলাটা অ্যাকচুয়ালি হবে কিনা এটা নিয়ে একটা শঙ্কা ছিল। তো তারা আগ বাড়ায় যায়া বিসিবিকে বলছে যে আমরা কম পয়সায় খেলবো। তারপর আপনারা খেলাটা চালান আরকি। সো ওই পয়সা ফাইন্যান্সিয়াল মোটিভেশন যেটা ছিল আগে একরকম ছিল ওইটা এখন আর আগের মতো নাই। কোনরকম খেলতে পারলেই হইছে আরকি বিষয়টা এরকম গত কয়েক বছরে আরকি। বাট বিপিএল বাংলাদেশের ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট আপনি চাইবেন এটাই খেলতে। এটা একটা স্ট্যাটাস সিম্বল ও প্লেয়ারদের জন্য। ইফ ইউ ডোন্ট মেক ইট টু দ্য বিপিএল তখন আপনার একটা হীনমন্যতা চলে আসে। প্লেয়ারদের মধ্যে এটা আছেও যে যারা চান্স পায় না। এবার যেমন ৬ টা টিম, গতবার ছিল ৭ টা টিম। তার মানে কিছু প্লেয়ার কমছে যারা চান্স পায় নাই। রেগুলারলি হয়তো ৭ টা টিম হলে তারাও হয়তো চান্স পায়। কিন্তু ওই প্লেয়ারদের মধ্যে একটা হীনমন্যতা আছে যে হ্যাঁ, বিপিএল এ চান্স পাই নাই। না, আমি আ না মানে বিষয়টা যেটা টাকা পয়সার তো মনে হয় সম্ভবত সবচেয়ে বড় সোর্স। হ্যাঁ। আ এখন প্রিমিয়ার লিগের পরে আরকি। এখন মানে আমি খুব hypothetically তার মানে হচ্ছে যদি যে আলাপটা ধরে সেটা খুবই আসলে এখন মানে বিপিএল as a business model it is not going anywhere. মানে ও দিন, দিন কার্টেল করতেছে। বিজনেস মডেল বলতে কিচ্ছু নাই। হুম, এটা একটা এটা একটা এখন মানে ডেভেলপমেন্ট প্রজেক্টস যেমন ভাই নেক্সট ইয়ার ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড কাপ আছে, টি-20 ওয়ার্ল্ড কাপ আছে। তারপর নিয়ে আপনার একটা বিপিএল করতে হইতো। প্লেয়ার্স ডেভেলপমেন্ট বা প্র্যাকটিস পারপাস এ। সো আপনি মনে করেন যে অক্টোবরে আপনি জানেন যে অক্টোবরে ইলেকশন হইলো। নতুন বোর্ড তার মানে what's on the table for the investors? নাথিং। আপনি ব্রেক ইভেন আপনি যদি আজকে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে ঢুকেন, আপনার ব্রেক ইভেন করতে আপনার কয় বছর লাগবে I don't know. আপনার যদি স্পন্সর না আসে এই মার্কেটে, আপনার যদি স্পন্সর না থাকে তাহলে আপনি এখানে কবে এই পয়সা উঠাবেন যে পয়সা আপনি ঢালতেছেন? এখন তো আম স্পন্সরও তো পাওয়া কঠিন হবে। খুবই কারণ সেই পুলও তো নাই। মানে আমরা বলতেছিলাম সাকিবের কারণে ১ বছর পরে হয়ে গেল। এখন তো আমাদের সেই পুলটাও নাই। আর তার ব্র্যান্ড ভ্যালু আপনার ওই লেভেলে না। সো আপনার মানে এখানে যে বড় তো টিমগুলো আসে তো যদি আমরা ওইভাবে বলি, আমরা hypothetically বলি যে সাপোজ এসব ক্ষেত্রে কি হয় যে একটা বিজনেসের মডেলে যদি বলি একটা প্রতিষ্ঠান ধসে যাচ্ছে, তার দাঁড়াচ্ছে না। তাকে যদি অ্যাসেস করতে বলা হয় from your experience, সাপোজ যে বলা হলো যে এই বিজনেসটাকে রিকভার করতে হবে। হ্যাঁ, আমরা তো দুর্বলতাগুলা বললাম। ১ম দুর্বলতা হচ্ছে পলিটিক্যাল উইলিংনেস যে হচ্ছে যারা কর্তৃপক্ষ তারা তাদের কোনোভাবে তাদের ছাড়বে, রাশটা ছাড়বে না। হুম, আচ্ছা সেইটা কিন্তু হচ্ছে আমি বলতে চাচ্ছি যে হচ্ছে তাহলে পোটেনশিয়াল এখন কি আছে? মানে what could be the point still মানে রিভাইভ যে এইটা ধরে কাজ করে বিপিএল কে রিভাইভ করা যায়? ফার্স্ট অফ অল আপনি ডোর টু ডোর যাবেন। ডোর টু ডোর যেয়ে বাংলাদেশের বড় কোম্পানি যেগুলো আছে তাদেরকে দেখাবেন যে এটা কি করা যায়। বিসিবি এটা কখনো করেনি। বড় কোম্পানিগুলো বিপিএল এ আসে না। তারা ২ মাসের জন্য ৳১০ কোটি ব্যাংকে রাখতে চায় না। কোনো বড় বিজনেস কোম্পানি সেটা করবে না। তারা চাবে যে এই টাকাটা বিজনেসম্যানরা কি করে না টাকা মানে সেটাই আমি বলতে চাইছি তাদেরকে কি দেখাবেন? আপনি দেখাবেন যে আপনি আপনি এমন একটা প্রজেক্ট তৈরি করবেন যে লং ভিশন দেখাবেন যে হ্যাঁ, আপনি যদি এখানে আসেন ৫ বছর পরে আপনার ব্র্যান্ডের ভ্যালু এখানে না, আমি পার্টিকুলারলি সেই জায়গায় যেতে চাচ্ছি যে বিপিএল এর ইউএসপি কি হইতে পারে? মানে বিপিএল এর স্ট্রং পয়েন্ট কি হইতে পারে? দর্শক এটা হ্যাঁ, বাংলাদেশে স্টিল মানে ভাই গত কয়েক বছরে যেটা আমি মাঠে খেয়াল করছি, বাইলেটারাল ওয়ানডে সিরিজ, বাইলেটারাল টেস্ট সিরিজ তো এমনি দর্শক খুব একটা আসে না। বাইলেটারাল ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের সবচাইতে মানি মেকিং টুল, তাই তো আগে? মানে ফর ফর দ্যা লংগেস্ট টাইম। গত কয়েক বছরে সেই জিনিসটা শিফট হইছে জাস্ট বাইলেটারাল টি-20 আর বিপিএল। ক্রাউড আসে হচ্ছে বিপিএল এ আর বাইলেটারাল টি-20 তে। সো তার মানে আপনি বিপিএল এ মানে আপনি
প্রত্যেকটা ম্যাচে কম বেশি। আর বড় টিমগুলোর ম্যাচে তো 100% আপনি হুম। এটলিস্ট 70 থেকে 80% ক্রাউড ফুল করতে পারতেছেন। গ্রাউন্ড ফুল হইতেছে আপনার কনস্ট্যান্টলি। আপনি যদি এই ক্রাউডটাকে এনগেজ না করতে পারেন, এটা যদি ইউটিলাইজ না করতে পারেন ব্র্যান্ড হিসেবে, তাহলে আপনি আপনার এখানে ভালো পটেনশিয়াল আছে এটা আমি বলতে পারি। মানে ক্রাউডটাই আমার সবচেয়ে বড়, মানে আমি যেটা দেখি যে তার কিছু স্পিলিং ইফেক্ট আছে, যেমন পজিটিভ স্পিলিং ইফেক্ট। যেমন হচ্ছে দেখা গেল যে আমি বিপিএল কে সাপোর্ট দিচ্ছি, আমি বলতেছি যে আমি একটা বরিশাল, একটা প্রতিষ্ঠান এসে বললো যে আমি বরিশালের ব্র্যান্ড। হুম। সো সেই জায়গায় হচ্ছে বরিশালে ওর একটা বিজনেস অপরচুনিটি বা ওর একটা তৈরি হলো বরিশালের কমিউনিটির মধ্যে। কিংবা দেখা গেল আমার সাকিবের বেলায় যেটা হয়েছে, অন্য কারো বেলায় বাংলাদেশ এই লেভেলের হয় নাই, বাট তার সাথে যারা ইনভলভ হচ্ছে সেই কোম্পানিজ গুলা, পিপল আর ট্রাইং টু মেক ইন দ্য ফেস অফ দেয়ার কোম্পানি। হুম। মানে বা এখন বলতেছে যে হচ্ছে খুলনাকে আমি আমার কোম্পানির ফেস হিসাবে দেখাইতে চাই, খুলনা টিমটা। আঞ্চলিকতাটা হুম। আপনি ইউজ করতে পারেন। আঞ্চলিকতাটা। সো স্টিল দেয়ার আর থিংস মানে যেখানে আমরা আসলে হচ্ছে বাট এই ডিসকাশন গুলো 2012 সালে হওয়ার কথা আরকি। একদম, একদম মানে না, আমিও কেন বলতেছি এই ডিসকাশন গুলা নিশ্চয়ই ২০১২ সালের টেবিলে ছিল। ২০১২ সালের টেবিলে ছিল, কিন্তু সেই মানে বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশের ইতিহাসে তো তাই হয়। অনেক ভালো, ভালো কথা, অনেক হ্যাঁ, ভালো, ভালো জিনিস কোঅর্ডিনেশন থাকে। আসলে হচ্ছে ওই কিছু মানুষ তাদের স্বার্থের জন্য, মানে আমরা বারবার এসে যে রুট করতে যাচ্ছি যে আমরা যারা হচ্ছে আসলে ক্লাব ক্লাব ক্রিকেট ধ্বংস হইতো আমরা একই কারণে দেখছি। ক্লাব ফুটবলকে ধ্বংস হইতো একই কারণে দেখছি যে all you need is your political and হচ্ছে very tiny monetary well, মানে যারা হচ্ছে সরাসরি ওইখানে গেইন করবে। হুম। এর বাইরে সেটাকে তারা ফ্লারিশ করতে দেওয়া, থ্রাইভ করতে দেওয়া, সেটা হইতে দিবে না। কারণ সে কন্ট্রোল লুজ করে ফেলতে পারে এই আশঙ্কায়। হ্যাঁ? সো ওইটা কিন্তু শুধুমাত্র বিপিএল তো হচ্ছে মানে প্রিমিয়ার লিগ তো মানে এই যে এই মডেল, সেটা তো হচ্ছে ক্রিকেটের সবচেয়ে লুক্রেটিভ মডেল হুম। সো ফার। মানে এছাড়া অন্য কোনো মডেলে, এবং যারা হচ্ছে টেস্ট ক্রিকেট যেমন হচ্ছে গিয়ে ইসের আ ওই ভদ্রলোকের লেখকের নাম কই, যে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত একটা বই লিখলো, এই বছর বের হইলো। টিম ওয়ার্ক। টিম ওয়াগমোর। ওয়াগমোরের মতো, মানে ওয়াগমোর টেস্ট ক্রিকেটের হিস্ট্রি লিখতেছে। সে obviously টেস্ট enthusiast। তো ওয়াগমোরও কিন্তু শেষ দিকে বলতেছে যে আমাদের টি-20 হবে আসলে হচ্ছে একটা নেসেসারি ইভিল। যে হচ্ছে মানে টাকাটা এনে দিবে। সেইটা দিয়ে আসলে আমরা টেস্ট খেলতে হবে। আদারওয়াইজ এটাও ভাই অ্যাকচুয়ালি কতটা প্রুভেন আই এম নট সিউর। না, নট সিউর। স্টিল টেস্ট ক্রিকেট মানে সবচেয়ে বেশি পয়সা আনে আমার কাছে মনে হয়। আপনি চিন্তা করেন একটা প্রোডাক্ট, আপনি একটা কর্পোরেট হাউসে কাজ করেন, আপনি ভালো বলতে পারবেন। আপনি চিন্তা করেন একটা প্রোডাক্ট আপনি ৫ দিন রান করতেছেন। হুম, আমি ১ম দিন ঢুকতেছি এটার ভিতরে, ৫ দিন আমাকে এনগেজ রাখতেছে। আর এটার ফ্যান বেস যারা এই মুহূর্তে অলরেডি তারা হচ্ছে হয় তাদের বয়স হচ্ছে যে মানে ২৫ থেকে হুম। 25 অনওয়ার্ডস। তার মানে দে হ্যাভ দ্য মানি। ঠিক আছে? ওইটার একটা ওইটা যেই জায়গা থেকে বলে, কারণ টেস্ট ক্রিকেট ডুইন্ডলিং, টেস্ট ক্রিকেট নিয়ে একটা হতাশা। আরেকটা জিনিস গত ৪-৫ বছর টেস্ট ক্রিকেট সবচেয়ে হেলদি। আবার যেটা যেই জায়গার কারণে বলে যে হচ্ছে আসলে এই জায়গাগুলাতে মানে টি-20 ইজ আ ভেরি শেডি, মানে ইন ইটস ওন ক্যারেক্টার। এখানে অনেক কিছু ওই যে যেটা নিয়ে আমরাও যেমন একসময় ১ম দিকে আমরা খুব হাসাহাসি করতাম যে, "আরে ভাই খেলাই তো দেখছি, খেলাই তো এন্টারটেইনমেন্ট, আল্টিমেট এন্টারটেইনমেন্ট। এখানে আমি পাশে হচ্ছে মেয়েদের নাচাইতে হবে কেন?" হুম। মানে I didn't come here to, মানে আমি খেলা যারা ওগুলো নিয়ে শুরু করছে তারপর সবসময় এখন আর চিয়ারলিডার দেখা যায় না। হ্যাঁ, তো তারপরে দেখা যাচ্ছে যে না, কিন্তু ওই যে যেটা বলতেছি এইখানে অনেক কালার, মানে ইটস অলমোস্ট লাইক যেটা হয় যে হচ্ছে F1 এর মতো। হুম। F1 এ কি হয়? F1 এ হচ্ছে মানুষ রেস দেখতে যায়। কিন্তু F1 এ তার ইনহেরেন্ট ক্যারেক্টারের কারণে একটা প্লেয়ার, একটা ড্রাইভারের গায়ে দেখা গেল ৩০ পদের হচ্ছে সে, তার গা ভর্তি হচ্ছে তার স্পন্সর থাকে। তার গাড়ি ভর্তি স্পন্সর থাকে। তার গাড়ি হচ্ছে ওই, তো ওই টি-20 তে একটা হচ্ছে যে ওই স্পিড, ওর ওই কালারফুলনেস এর কারণে ওর হচ্ছে মার্কেটিং এর কিছু অ্যাডভান্টেজ আছে। হুম। ইউ আর রাইট ইন আ সেন্স যে হচ্ছে প্রোডাক্ট হিসাবে টেস্ট মাচ মোর সুপিরিয়র অ্যান্ড মাচ মোর লুক্রেটিভ। বাট আমরা ওই আলাপে যাচ্ছি না। ওই আলাপে গেলে হুম। আমরা হচ্ছে একদম আমরা হারায় যাবো। সো অলরেডি আমরা হয়তো খুব বেশি গুছায় কথা বলতে পারি নাই। কিন্তু আ যে মেইন আলাপটা যেটা হচ্ছে যে স্টিল দেয়ার আর হোপস। স্টিল স্টিল হ্যাঁ, মানে আপনার যতক্ষণ পর্যন্ত ওই কোর অডিয়েন্সটা আছে, হুম, আপনার ততক্ষণ ইউ ক্যান অলওয়েজ বিল্ড অন দ্যাট। তাই না? হুম, আপনি 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 যদি ছোট লক্ষ্যই নেন, যেটা আমার কাছে মনে হয়, যেটা আমি অ্যাপ্রিশিয়েট করি যে তারা রিয়ালাইজ করতে পারছে তারা কখনো আইপিএল হইতে পারবে না।
কেউই আইপিএল হইতে পারবে না। ওই মার্কেট কেউ টাচ করতে পারবে না। ওইটা হয়ে যাবে এনবিএ। কিন্তু সার্বিয়া কিন্তু একটা লোকাল টুর্নামেন্ট আছে হ্যাঁ। বাস্কেটবলের। ওখান থেকে কিন্তু এনবিএ তে প্লেয়ার যায়। এটা হবে আমাদের প্লেয়ারদের মানে ডেভেলপমেন্টের একটা স্টেজ। আপনি প্লেয়ারদের জন্য এটা ডেভেলপমেন্ট হিসেবে ধরেন, লিগটাকে একটা ডেভেলপমেন্ট প্রোডাক্ট হিসেবে ধরেন। ইন 5 ইয়ার্স টাইম হয়তো আপনি একটা জায়গায় যাবেন। কিন্তু আপনাকে ওই ৫ বছরের প্ল্যানিংটা শুরু করতে হবে। এবং একটা ভালো প্রোডাক্টের একটা ভালো বিজনেসের একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তার বাই প্রোডাক্টস। হুম। মানে আবারও বলছি যে স্পিলিং ইফেক্ট যেটা হয় তার অনেকগুলো প্রোডাক্টের জন্ম আসে। দেখা গেল একটা মূল প্রোডাক্ট হচ্ছে যে ক্রিকেট একটা প্রোডাক্ট। আমি যদি এই জায়গা থেকে দেখি। সেখানে সে হচ্ছে ওই যে সে নানা রকম প্লেয়ারদেরকে সে প্রোডাক্ট বানাচ্ছে এবং আ ইন্ডিয়াতে যেটা হইতেছে ইন্ডিয়া মানে ওয়েস্ট ইন্ডিজে যেটা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট প্রায় মরবিড। কিন্তু এদের একটা বড় এখন সোর্স হচ্ছে গিয়ে প্লেয়ার এক্সপোর্ট। মানে হয়তো পার্সোনাল লেভেলে হচ্ছে কিন্তু বোর্ডে যে একদম ধুঁকে টিকে আছে সেটাও টিকতো না। ওয়েস্ট ইন্ডিজ যদি এটা না থাকে ওই যে 10% বা কিছু একটা পার্সেন্ট তারা তো মনে হয় দিতে হয় প্রত্যেকটা ইসে। প্রত্যেক প্লেয়ার। সো ইন্টারেস্টিং হচ্ছে এই মুহূর্তে যে আমার কথা বলতে মনে হলো যে আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু আমার বাংলাদেশী ছেলে হচ্ছে ইটালিয়ান টিমের হচ্ছে সে ম্যানেজার মানে হচ্ছে গিয়া মানে এবং ওই যে ওয়ার্ল্ড কাপেও কাভার করতে আসতেছে। তারপরে পর্তুগাল ন্যাশনাল টিমে বাংলাদেশের প্লেয়াররা মানে বাংলাদেশের প্লেয়ার খেলছে। এবং এইটার একটা মজার এক্সাম্পল হচ্ছে আফগানিস্তান ক্রিকেট। হুম। মানে যেটা হচ্ছে এটা 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 কার বই ছিলাম ঠিক ভুলে গেছি এই মুহূর্তে। বাট সেখানে সে বলতেছিল যে ইউরোপে, জার্মানিতে অভিবাসী আফগানরা হচ্ছে গিয়ে ক্রিকেটকে জনপ্রিয় করতেছে। ওরা যখন খেলতেছে ওদের বন্ধুরা এসে যখন মানে রিফিউজি আফগানরা যখন খেলতেছে, জার্মানরা খুব অবাক হয়েছে। তারা খুব সায়েন্টিফিক জাতি। তারা বলতেছে যে, "এটা কি খেলা?" "ও আচ্ছা এটা এইভাবে খেলে। আমরা তো একসময় এটার কথা শুনছি।" এখন এটার আবার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এটা ৫ দিন ধরে খেলতে হয় না। হিটকার যে কারণে নিষিদ্ধ করছিল। এখন হচ্ছে এটা এভাবে খেলা যায়। এবং হচ্ছে গিয়া আ ওই ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ানলারা অনেক আগে থেকে বলতেছিল যে ওয়েস্ট ইন্ডিজ শুড ইম্পোর্ট প্লেয়ার্স টু শুড ইম্পোর্ট ক্রিকেট টু আমেরিকা। হুম। আমেরিকা ইজ আওয়ার অলরেডি। অনলি হোপ। হ্যাঁ? তো ওইটা সে বলছিল তার জিওগ্রাফিক্যাল জায়গা থেকে। আমরা বলতেছি ইন্ডিয়া ইজ এ বিগ মার্কেট। সো উই ক্যান ইনভলভ পিপল হিয়ার যে ওখানে পজিটিভিটি যে হচ্ছে তরুণদের নিয়ে কাজ করেন, তরুণদের জন্য সারা দুনিয়া একটা ইসের সুযোগ অ্যান্ড ইট ক্যান বি আ ভেরি পজিটিভ থিং এগেইনস্ট ড্রাগস। হ্যাঁ। আমাদের নারী ক্রিকেট আগায় আসতেছে। দেয়ার আর বিগ হোপস অ্যান্ড দ্য পিপল হু ওয়ার্ক উইথ ডেভেলপমেন্ট। আমরা এখন একটা সোশ্যাল চেঞ্জ এর মধ্যে দিয়ে যাচ্ছি। সেখানে আমরা নারী ফুটবলে অলরেডি দেখি যে তার বেশ ভালো কিছু ইমপ্যাক্ট আছে। দে আর ডুইং ওয়েল। সো আমাদের নারী মানে এখন যেহেতু বিপিএলই যেখানে পারতেছে না, সেখানে এসব মানে কিন্তু দেয়ার আর অপরচুনিটিস হ্যাঁ, আপনি ডিসেম্বরের উইন্ডোটা অন করে নিতে পারেন। ডিসেম্বর, জানুয়ারি। আপনার কম্পিট করতে হবে IL-T20 র সঙ্গে, আপনার কম্পিট করতে হবে এসএ-T20 র সঙ্গে। ঠিক আছে, ওটা গ্লোবাল স্কেল। কিন্তু আপনি লোকাল অডিয়েন্সকে ক্যাটার করতে পারেন। আপনি লোকাল অডিয়েন্স মাঠে আনতে পারেন। আজকে শুরু করবেন। ইন 5 ইয়ার্স টাইম লিগের ভ্যালু যদি বাড়তে থাকে, দেন আপনি হয়তো এসএ-T20 কে কম্পিট করতে পারেন। আপনার টার্গেট হওয়া উচিত ওইটাই। আপনি যখন ওই লেভেলে যাবেন, আপনি লোকাল ট্যালেন্ট যখন তৈরি করবেন, ওই লেভেলে যেমন এবার কিন্তু রিশাদ বিপিএল এ খেলতেছে না। হুম, রিশাদ খেলতেছে বিগ ব্যাশে। বিগ ব্যাশ। সো আপনি দেখেন এটা নতুন জেনারেশনের একটা ছেলে মাত্র ২৩ হুম, বছর বয়সী লেগ স্পিনার। ১ নাম্বার লেগ স্পিনার একজন বাংলাদেশী খেলতেছে, এটাও তো একটা যাই হোক। তো সে আবার বিগ ব্যাশের মতো রিকি পন্টিং এর দলে যেয়ে খেলতেছে, অনেক আউটস্ট্যান্ডিং পারফর্ম করতেছে। সো আপনার এখানে ম্যাটেরিয়াল আছে। ও তো বিপিএল রেগুলার খেলে। আপনার এখানে T20 ট্যালেন্ট আছে। আপনি ওদেরকে যদি ওই প্ল্যাটফর্মটা দেন, এই লিগের স্ট্যান্ডার্ড যখন আস্তে ওই প্লেয়ারদের স্ট্যান্ডার্ডের সঙ্গে এলিভেট হবে, ইভেনচুয়ালি আস্তে এটা হয়তো গ্লোবাল স্ট্যান্ডার্ডে কিছুটা হলেও কম্পিটিশন শুরু করবে। হুম। কিন্তু আপনার এই ডিসকাশনটা শুরু করা উচিত। এভাবে ভাবনাটা নেয়া উচিত যে হ্যাঁ, এই ৫ বছরের একটা প্ল্যান। এই হচ্ছে আমি ভাবতেছি আজকে এখানে আছে। আমরা হয়তো ইন 5 ইয়ার্স টাইম আমরা হয়তো IL-T20 র সাথে কম্পিট করব। যে প্লেয়ারটা আগে IL-T20 তে সাইন করত, সে যাতে চিন্তা করে যে IL-T20 তে যাবো নাকি আমি বিপিএল এ আসবো। অ্যান্ড আমি উল্টাভাবেও বলতে পারি যে হচ্ছে why are we even focusing outside world? মানে আমরা আমাদের যেহেতু প্রথমে তো আপনাকে হোম আমাদের বড় প্রোডাক্টটাকে স্ট্রেংথ সাকসেসফুল আমাদের করতে হবে। বড় স্ট্রেংথ যেহেতু আমাদের ক্রাউড আমরা বলতেছি। The cricket can be a very good conveyor of many things politically. So why are not suppose দেখা গেল রংপুর রাইডার্স, why are not they going for a রংপুর প্রিমিয়ার লিগ? মানে ছোট স্কেলে সে যখন হচ্ছে
রংপুরের ওনারশিপ বলতে আর কি, হ্যাঁ। রংপুরের ব্র্যান্ডিংটা যখন সে সেটাই। করবে, হুম। তখন সে বলবে যে আমি রংপুরের ৬টা জেলার টিম নিয়ে এটা টুর্নামেন্ট। একটা টুর্নামেন্ট করব, রংপুর প্রিমিয়ার লিগ অনলি এক্সক্লুসিভ ফর। ওইখানে আবার শর্ত থাকবে যাদের রংপুরে জন্ম, মানে জাস্ট বিপিএল এর হ্যাঁ। আদলে যে রংপুরে জন্ম তারাই পাবে, বাকিরা হচ্ছে আসলে ট্রিটেড হবে দেখেন বিদেশি গত প্লেয়ার হিসাবে। গত বছর এই বছরই গত বছর না তো এই বছরই আরকি চিটাগং এ সিমিলার একটা টুর্নামেন্ট হইছে। প্রত্যেকটা ডিভিশন খেলছে। খুবই সুন্দর একটা টুর্নামেন্ট হইছে অর্গানাইজড বাই চিটাগং রিজিওনাল অ্যাসোসিয়েশন আরকি। তো এই ১ম হইলো এটা। এর আগে ময়মনসিংহে হয়েছিল মানে 100 বলের একটা টুর্নামেন্ট। ২ বছর আগে হয়েছিল রাজশাহীতে। রাজশাহীতে যখন হয়েছিল তখন ৩-৪ জন ফরেন প্লেয়ার আসছিল সেখানে। তো সো আপনি যেটা বললেন যে বাংলাদেশে অলওয়েজ ওই অর্গানাইজিং ম্যাডনেসটা ছিল সেই ক্লাব ক্রিকেটের থেকে যে বড় বড় প্লেয়ারদের হুম। নিয়ে আসা বা ফাইনাল খেলা লাগবে। এলাকার সবার কাছ থেকে চাঁদানি And না, it's a very political thing as well, তাই না? যে যেই নেতা এটা করতেছেন, হুম। মানে এখন আমি আবার ওই বড় কথা বলি, বাংলাদেশের আনফরচুনেটলি আমাদের তো হচ্ছে ভোটিং পলিটিক্স অনেকদিন ধরে নাই হয়ে গেছিল। যে হচ্ছে আমরা আশা করতেছি এটা আবার রিজারেক্ট করবে। হুম। তো যিনি নেতা, তাকে আসলে পাবলিকের ভোটে জিতে আসতে হবে। And ইভেন sports ভাই মানে পলিটিক্যাল লোকজনের বাইরেও রিয়েল অর্গানাইজার যারা, আগে তো আপনি ভালো বলতে পারবেন ওই টাইমে। রিয়েল অর্গানাইজাররা কি পরিমাণ কষ্ট করে বাইরে না, নিয়ে আসে। সেইটা আমি সেই এজ অফ ইনোসেন্স এর কথাও বাদই দিলাম। আমি বলতেছি একদম টাকা-পয়সা হ্যাঁ। ভেস্টেড ইন্টারেস্ট এর কথা, যে যিনি sports is always treated in this part of the world as a very পিওর থিং। মানে হচ্ছে একটা সময় লোকে সিনেমায় পয়সা খরচ করত। কিন্তু সিনেমায় লোকজনের একটা ছিল, ওটা একটা হ্যাঁ। শেডি একটা জিনিস। কিন্তু এই মানে আমাদের এখনো আমরা দেখি যে হচ্ছে পলিটিক্যাল লোকজনের একটা বড় অংশ হচ্ছে, বা বিজনেসেও তারা হচ্ছে সুবিধা পায়। অমুক প্লেয়ার হুম। ছিলেন, ন্যাশনাল টিমে খেলছেন বা ক্লাব ক্রিকেটে ক্লাবে খেলছেন কিংবা লোকালি খুব নামজাদা। তারা দেখা গেছে তাদের ক্যারিয়ার, মানে আমি শুরুতে যেটা বললাম এটা একটা রিস্ক, যে হচ্ছে একটা প্লেয়ার, একটা ছেলে হচ্ছে গিয়ে কেন ক্রিকেট খেলতে আসবে বা ফুটবল খেলতে আসবে রাদার দ্যান পড়ালেখা বাদ দিয়ে। বাট একটা একটা প্রপার সোসাইটিতে এই ব্যালেন্সটাও জরুরি। হ্যাঁ। আর আমরা একসময় এটা রিওয়ার্ড দিতাম। ভালো প্লেয়াররা তারা হচ্ছে নানাভাবে তারা এই রিওয়ার্ডটা পাইতো, পলিটিক্যালি পাইতো। মানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের হায়ার করতো, তাদেরকে ইউজ করতো। গোটা সোসাইটিতে তারা একটা রোল মডেল হিসেবে দাঁড়াইতো। সো ওইটাকে যখন ডিসেন্ট্রালাইজ করার আবার একটা সুযোগ, আমি বলতেছি যে হচ্ছে আমরা নতুন পলিটিক্স এর কথা বলি, নতুন দিনের কথা বলি। তো সেইখানে এসে আমরা যদি হচ্ছে এরকম, আমি জানি না এই প্রোগ্রাম আসলে কতজন দেখবেন, বাট ইট ক্যান বি অলমোস্ট আ ফ্রি অ্যাডভাইস টু ইউ গাইস। আপনি রংপুর ইলেকশন করবেন। আপনি হচ্ছে নেতা হইতে চাইবেন কিংবা আপনি এখানে কনজিউমার সোসাইটি বানাইতে চাইবেন। আপনি এরকম হচ্ছে তখন রংপুর লিগ করে। লাখো লোক আসবে। মানে হচ্ছে তারা আসবে অ্যান্ড দে অলওয়েজ ফিল ইউ ইন এ গুড ওয়ে। যে হচ্ছে আচ্ছা উনি স্পোর্টসকে প্রমোট করতেছেন। স্পোর্টস ইস গুড ফর ইউথ। স্পোর্টস ইজ গুড ফর আওয়ার এন্টারটেইনমেন্ট। মানে স্পোর্টসের যে ইনহেরেন্ট ভ্যালু, আমরা যে বিয়ন্ড এ বাউন্ডারির ভ্যালুর কথাটা বলতেছি, that can be achieved. So BPL model may fail, but BPL still have many room and it can be widened in very different হ্যাঁ, areas. ইজিলি। হুম, আপনি চিন্তা করেন ভাই আপনার এলাকায় রাত্রেবেলা যে মিনি টুর্নামেন্টটা হয় হুম, শীতকালে, আপনি মানে পা ফেলানোর জায়গা পান। না, তাই না। এবং হচ্ছে গিয়ে গ্রাম দেশের বিশেষ করে মানে আরো যদি আমি এইজন্যই বলতেছি যে আমরা ওই আইপিএল, বিগ ব্যাশ আমরা কি তাহলে এগুলিতে অনেক বেশি কথা বলে আমরা উল্টাটা আমরা যদি ইনভার্ট করতে পারি যে হচ্ছে কি আসলে আমরা গ্রামে পর্যন্ত হচ্ছে লিগ হবে। অ্যান্ড দ্যাট ক্যান বি সো সোশ্যালি একটা বিরাট ব্যাপার ভাই। আমি রিসেন্টলি এটা আমি হয়তো মানে আমি বলব না এটা কিছুদিন আগে আমি যখন চাঁপাইনবাবগঞ্জ গেছিলাম। আমি ওখানে একটা ছোট্ট লোকাল মিনি টুর্নামেন্টে এই রুমের থেকে আরেকটু বড় হবে খুব গেলে এরকম একটা ছোট্ট লোকাল মিনি টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাহিদ রানা, শরীফুল ইসলামকে যাইতে দেখছি। আচ্ছা। আর ওই গ্রামের পুরা চিত্রটা বদলায় গেছে ১০ টার দিকে। মানে আপনি মা-বোনেরা দেখতেছি মানে বের হয়ে এসে এই শীতের মধ্যে সবাই এসে স্টেজের কোনাকানি দ্যাট দাঁড়ায়। দ্যাট অট টু হ্যাপেন বিকজ হচ্ছে আমাদের এখানে আমি এটা গিল্টি অ্যাজ চার্জড। আমি নাহিদ রানারের আজকে সামনে বসে থাকলে চিনব কিনা আমি জানি না। মানে আমি ওর এখন বেশিরভাগ সময় দেখা যায় যে ক্রিক বা না লম্বা তো চিনবেন। খেলা দেখতেছি ওদের হোয়াট আই এম সেইং যে হ্যাঁ, হচ্ছে মানে হচ্ছে গিয়া চিনব কিনা আমি জানি না। কিন্তু মানে আমার কথাই বাদ দিল। বেশিরভাগ লোকেরই তাই। কিন্তু যখন ওই ছেলেটা যখন একটা রিমোট এলাকায় যাচ্ছে, পিপল ওন হিম লাইক এক্সাক্টলি মানে হি ইজ আওয়ার বয়। এই আইডেন্টিটি ফিলিং
এটা খুব জরুরি। অ্যান্ড দিস ক্যান বি ইউজড পলিটিক্যালি, কমার্শিয়ালি অ্যান্ড সো পিপল শুড ইউজ ইট। আমরা যে নতুন যুগের পরিবর্তনের কথা বলি, ওইটা obvious, এটা আমরা হয়তো বেশি আলাপ টানতে পারলাম না। কিন্তু একটা সময় যখন ক্রিকেটকে ওভার ইউজ করা হয়েছে, শুধু হ্যাঁ, সেন্ট্রালাইজ করা হইছে। হুম, এবং ওই গভর্নমেন্ট যখন দেখছে যে আসলে হচ্ছে আমার ভোটের দরকার নাই, হ্যাঁ, আমি অটোক্রেটিক ভাবে চালাবো। সো obviously ক্রিকেটারদের যে অ্যাপিল, যেটা হয়তো কিছুটা ইনফ্লেটেড অ্যাপিলও ছিল, হুম, সেগুলো কমে গেছে। সো নাও উই আর গেটিং ব্যাক টু রিয়েলিটি, বাট দিস রিয়েলিটি উইল টিচ আস। এই যে আর শেষ আরেকটা প্রশ্ন, যেটা আরেকটা কথা যেটা বলতে চাইছিলাম যে হচ্ছে প্রবলেমটা দিয়ে শেষ করে। আমাদের এখনো এক হিসাবে আমরা খুবই ব্যারেন একটা জায়গায় আছি। আমি জানি না কোনো ফ্র্যাঞ্চাইজি হচ্ছে মডার্ন যে ক্রিকেটিং যে আ টেকনোলজি যেগুলা, মানে বিশেষ করে হচ্ছে ফোরকাস্টিং যে টেকনোলজি এবং সমস্ত রকমের যে এনালাইসিস হুম। আমরা যেটা আইপিএল এর বেলায় দেখি, সেইটা কি আমাদের এখানে হয় কিনা? ২-১ টা ফ্র্যাঞ্চাইজি ছাড়া না। আপনার ওই লেভেলে স্কাউটিং নাই। আপনার ইনফ্রাস্ট্রাকচার নাই। আইপিএলে আমরা কি দেখেছি যে সারা বছর স্কাউটিং করে। সারা বছর স্কাউটিং করে। আইপিএল টিমগুলোর পেরোলে থাকে বিসিসি এর যত আম্পায়ার আছে তারা। আম্পায়াররা কি করে? ম্যাচ পরিচালনা করে। ম্যাচ পরিচালনা করে এসে একটা রিপোর্ট দেয় ওই ফ্র্যাঞ্চাইজি গুলারে। আন্ডার হ্যান্ড ডিল হয় এগুলো আম্পায়ারদের সঙ্গে। মানে মানে পুরা ইন্ডিয়ায় যত ম্যাচ হয়, দুনিয়ার যত ম্যাচ আছে ইন্ডিয়ায়, মানে এইটা সব জায়গায় তাদের এজেন্ট। মানে ওই যে যেটা ইংলিশ প্রিমিয়ার লিগের বেলায় দেখি যে উগান্ডা থেকে শুরু করে আফ্রিকা হ্যাঁ, আর সমস্ত শুধু দেশে, আপনার ইন্ডিয়ানদের ইন্ডিয়াতেও তাদের এখন হচ্ছে ওইটা শুধু স্কাউট থাকে। এবং এটা শুধু আইপিএলেই না। সাউথ আফ্রিকান যে কয়েকটা ডেভন ব্রেভিস, তারপর মার্কো ইয়ানসন, তারা মুম্বাই ইন্ডিয়ান্সের স্কাউটের ফাইন্ড। সাউথ আফ্রিকা পাওয়ার আগে মুম্বাই ইন্ডিয়ান্স। মানে মানে এটা কিন্তু ওই যে বললাম ইংলিশ প্রিমিয়ারে whenever you are thinking it as a business model, তখন আপনাকে এগুলাই তখন কমন যায়। এগুলাই করতে হবে। তার মানে বাংলাদেশে মানে নাও উই হ্যাভ, আমরা আসলে পজিটিভিটি দিয়ে শেষ করতে চাই। মানে এই জায়গায় সো মেনি অপরচুনিটিস হুম, যে আমরা হচ্ছে ওই যে যেটা বললাম, আমরা যদি একদম গ্রামে, গ্রামে গিয়ে ট্যালেন্ট হান্ট করতে, এবার এখন তো ট্যালেন্ট হান্ট গুলা করা খুব সহজ। এখন তো মেট্রিক্স গুলো এমনভাবে সাজানো আছে। অল ইউ নিড ইজ এ গুড, মানে একজন ভালো, যিনি হচ্ছে নিয়ে এনালাইসিস গুলা করতে পারবেন, উদ্যোক্তা তাকে হায়ার করলেন। তার পেছনে কিছু, এবং এইটার না মানে এইটা আমি বলি যে আমি উন্নয়ন সংস্থায় কাজ করি। আমিও তাদেরকে বলার চেষ্টা করি যে হচ্ছে আপনার যদি একটা কালচার তৈরি হয়, আপনার যদি একটা এনালাইসিস এর কালচার তৈরি হয়, দ্যাট অ্যাজ এ নেশন আপনাকে আগায় দিবে। হ্যাঁ, আমাদের একটা বড় প্রবলেম কি, আমি তো হার্শলি বলতে চাই, আমাদের আগের যুগের স্পোর্টস আমাদের যারা গুরুস্থানীয় তানারা বলতেন, "এই ছেলেটা ট্যালেন্টেড।" মানে হুম, ট্যালেন্ট আছে, খুবই ভেগ একটা কথা। খুবই ভেগ একটা কথা। ট্যালেন্ট মাস্ট কাম বাই ও, এবং আমাদের বাপ-মারা আমাদের সর্বনাশ করছে। আমার ছেলে না পড়ে রেজাল্ট ভালো হুম, করে। দ্যাট গিভস ইউ সাচ a ফেক কনফিডেন্স। ফেক কনফিডেন্স, শুধু না, হ্যাঁ, ফেক একটা, আচ্ছা তাহলে না পড়া ভালো। হ্যাঁ, মানে ইনহেরেন্টলি আমি বলতেছি পরিশ্রম না করা ভালো। উনি ভালো ক্রিকেটার। আশরাফুল পরিশ্রম না করেই ভালো ক্রিকেট খেলতে পারে। ভাই তার মানে কি পরিশ্রমকে আন্ডারমাইন করতেছি? আমি এনালাইসিস, পরিশ্রমকে আমি ট্যালেন্ট বলতেছি। হ্যাঁ, ট্যালেন্টের মূল ভিত্তি গ্রেগ নরমান, গলফার, উনি বলতেছিলেন যে গ্রেগ নরমান একটা বিখ্যাত ডায়ালগ আছে যে উনি বলতেছেন যে, "আমি ভাগ্যে বিশ্বাস করি না। কিন্তু আমি দেখি আমি যখন বেশি, বেশি পরিশ্রম করা শুরু করি, ভাগ্য হ্যাঁ, আমার সহায় হইতে থাকে।" সো দ্যাট টেলস ইউ দ্য স্টোরি। ভাগ খুবই, ওই যে এড স্মিথের একটা বই আছে লাক হ্যাঁ, নামে। সো ওইখানে তিনি দেখাচ্ছেন যে হ্যাঁ, টপ স্পোর্টস এ গিয়ে হয়তো 1-2% এটা ভ্যারি করতে, 5%, 10% পর্যন্ত ভ্যারি করতে পারে। বাট ওই জায়গা পর্যন্ত আমার যাইতে যাইতে হবে। হবে। আমার তো এনালাইসিসটা করতে হবে, এবং আমরা শুধুমাত্র স্পোর্টসে না, থ্রুআউট দ্য নেশন আমাদের যে আমরা মনে করি যে এই কাজ করো। কাজ করো মানে হচ্ছে একই কাজ বারবার করতে হ্যাঁ, আমরা প্র্যাকটিস মনে করতে করি যে, থাকে। যে যত বেশি অফিসে সময় দিচ্ছে সে সময় সবচেয়ে দিচ্ছে। বেশি। মানে ইউ হ্যাভ টু মানে থিংক ব্যাক, ইউ হ্যাভ টু এনালাইজ, ইউ হ্যাভ টু তোমার গোটা পিকচারটা যে আগে দেখতে পারবে। এবং ওই যে মানি বলের যে কথাটা, কনসেপ্টটা বেসবলের, আমরা বারবার বলতেছি রংপুরের টাকা আছে, রংপুর পারবে। সাপোজ খুলনার ফ্র্যাঞ্চাইজির টাকা নাই। খুলনা ফ্র্যাঞ্চাইজি যদি একটা ভালো অ্যানালিস্ট ভাড়া করে, সে কিন্তু তার কৌশল আগায় গেল। হুম। সে বলল যে আমি সবচেয়ে কম পয়সা দিয়ে আমি হচ্ছে ম্যাক্সিমাইজ করব। হ্যাঁ, একটা লিগে ভাই হাই হাই মানে বড় টাকা-পয়সা খরচ করা টিমও থাকে। হুম। আর তো দিস ওইসব দ্যা টিমও থাকে। স্ট্র্যাটেজি, যে এরকম স্পোর্টসের হাজার, হাজার স্ট্র্যাটেজি থাকে। যাই হোক, আমরা প্রচুর সময় নিয়ে আলোচনা করছিলাম। আমি আমি আসলে বিপিএল খুব বেশি ফলো করি না। আমি খুব ভয় ছিলাম যে আসলে কি নিয়ে কথা বলব। বাট আমরা খেলা থেকে ধুলা নিয়েই বেশি কথা বলছি। হ্যাঁ, জুবায়েরকে দিয়ে অনেক ধুলা ঝাড়ানোর চেষ্টা করলাম। আমরা আশা করি কিছু ভালো আলোচনা উঠে আসছে।
উই ওয়ান্ট পিপল টু রেসপন্ড উইথ আস। আমরা আসলে আগেও বলছি যে হচ্ছে আমরা লোকজনের থেকে শুনতে চাই, জানতে চাই। আমাদের যে মূল উদ্দেশ্য যে সবসময় হচ্ছে আমাদের বলা হয় যে আমরা প্রচুর আড্ডা দেই। আমি জুবায়ের সাথে আড্ডা দিয়ে অনেক ঋদ্ধ হই। আ তো অনেকের দাবি ছিল যে আপনারা এই আড্ডাগুলা অন ক্যামেরা করেন। আমরা একটু শুনি। সো ওই আড্ডার মুডে, আড্ডার মেজাজে অন্যরাও আসেন, কমেন্ট করেন, জানান। ইভেন ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ মে কাম ইন দিস প্রোগ্রাম। হুম? সো আমরা সামনে আরো কিছু এরকম ব্যাপার নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।